আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম। ফোকাস টিভি এর পডকাস্টের এই নতুন পর্বে আমরা কথা বলবো নিউ ইয়র্ক শহরে বসবাসরত বাংলাদেশিদের জীবনধারা নিয়ে। কিভাবে নিউ ইয়র্ক শহরে বাংলাদেশিদের জীবন ব্যবস্থা, তারা গিয়ে কি করে বা কিভাবে একটি নতুন শহরে গিয়ে সেখানে নানান মানুষদের সাথে পরিচিত হয় কিংবা কমিউনিটিতে যুক্ত হয়। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো একটা খুবই ইন্টারেস্টিং একজন মানুষের সাথে, কাজী মোবাশ্বের ভাইয়া। কাজী মোবাশ্বের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোট করে ভাই আপনার পরিচয়টা আমি দিয়ে নিই, অবশ্যই আপনি তো বিস্তারিত বলবেন। প্রথমে উনি 2006 সালে ভাইয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন, যিনি আজকে কত বছর ধরে ভাইয়া নিউ ইয়র্কে আছেন? 14 বছর। ভাইয়া অ্যারাউন্ড 14 বছর নিউ ইয়র্কে বসবাস করতেছেন। ভাইয়া অবশ্যই নিশ্চয়ই আপনার নিউ ইয়র্কে যে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন, রাইট? জি, জি। আচ্ছা, তাইলে আমরা আজকে এই সব বিষয়ে, নিউ ইয়র্কে বাংলাদেশিদের যে জীবন ব্যবস্থা, এসব বিষয় নিয়ে আপনার সাথে অনেকগুলো আলোচনা করব এবং আপনার কাছ থেকে অনেকগুলো এক্সপিরিয়েন্স পাবো ইনশাল্লাহ। তাহলে জি, ভাইয়া প্রথম প্রশ্ন আপনার জন্য, নিউ ইয়র্কে জি। প্রথম আসার অভিজ্ঞতা কেমন ছিল আপনার, বা আসসালামু সেখানে আলাইকুম। বাংলাদেশি কমিউনিটি কেমন ছিল? আসসালামু আলাইকুম। যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি 2013 সালে নিউ ইয়র্কে আসি, ফুল ফ্যামিলি। আসার পরে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে প্রথম যারা আসে তারা স্ট্রাগল করে খুব। স্ট্রাগলটা হলো যে এখানকার কাজের কোনো অভিজ্ঞতা নাই। তারপরে কাজ পাওয়া যায় না। মনে করেন, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপনার কাউন্সিলর ছিলাম 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত। তারপরে আপনার আমার ব্যবসা ছিল, আমি একজন ব্যবসায়ী, শিপিং লাইনের ব্যবসা করতাম। তো একটা ভালো পজিশন ছিল বাংলাদেশে। সেখান থেকে এখানে আসার পরে কমপ্লিট অপোজিট একটা লাইফ। অপোজিট লাইফ বলতে ধরেন, স্ট্রাগল করতে হয়েছে অনেকদিন চাকরির খোঁজে। তো চাকরির খোঁজে অনেকদিন স্ট্রাগল করে চাকরি পাইলাম, এবং আচ্ছা, চাকরি আমরা যেটা পাইছি। ভাইয়া একটু সরি টু ইন্টারাপ্ট, একটু ইন্টারাপ্ট করতেছি আপনাকে। আসলে বাংলাদেশিদের তো একটা ধারণা থাকে যে ইউরোপ আমেরিকাতে গেলেই চাকরি খুবই অ্যাভেলেবেল। জিনিসটা আসলে কতটুকু না, সত্য? এটা 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 সত্যি না। এটা সত্যি না। এবং এটা প্রথমে আসলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। এবং চাকরি, এখন তো, আমরা যখন আসছি তখন তো একটু ইজি ছিল চাকরি পাওয়াটা। বাট এখন আপনার খুবই কঠিন, খুবই কঠিন। তো বাংলাদেশে থাকতে আমিও মনে করতাম যে ওখানে যাব, আমার শিপিং লাইনে আমি চাকরি পাবো। তারপরে যেহেতু আমার অনেক দিনের শিপিং লাইন, আমি 1986-এ কিন্তু শিপিং লাইনে জয়েন করি। তো আমি প্রথম চাকরি শুরু করি বার্ডস 1986। বাংলাদেশ এজেন্সিস লিমিটেডে। এরপরে আমি নিজে ব্যবসা শুরু করি শিপিং লাইনের। তো এই যে 24-25 বছরের আপনার শিপিং লাইনের ব্যবসার অভিজ্ঞতা এবং যে পরিচিতি ছিল, এগুলো দিয়ে আমি প্রথমে অনেক চেষ্টা করছি এখানে শিপিং লাইনের চাকরিতে ঢোকার জন্য। বাট দ্য শিপিং লাইনের যেই কাজ আমরা বাংলাদেশে করে আসছি, এটার সাথে এখানকার কাজের কোনো সম্পর্ক নাই। 1 নম্বর। 2 নম্বর হলো, এখানে আরেকটা বাংলাদেশের জন্য, দেশিদের জন্য চাকরি পাইতে আরেকটা হলো, বাধা হলো, সেটা হচ্ছে যে ইংরেজি জানা। তো ইংরেজি আপনি ফ্লুয়েন্টলি বলতে না পারলে অনেক সময় আপনাকে জব দিবে না। আরেকটা জিনিস হলো, ধরেন অনেক মানুষ প্রথম প্রথম আইসা ওই বিভিন্ন স্টোরে কাজ, স্টোর বলতে ওয়্যার হাউসে কাজ করে। ওয়্যার হাউস হলো গোডাউন আর কি, যে ওখানে মালপত্র ট্রাকে লোড করা, ট্রাক থেকে আনলোড করা, এইসব কাজ অনেকে করে। নট অনলি বাংলাদেশি, সব দেশের লোকজনই করে, কারণ প্রথম তো কাজ পাওয়া যায় না। তারপরে আমার অভিজ্ঞতা হলো, আমি অনেক চেষ্টা করার পরে একটা আপনার সুভিনিয়ার শপে সেলসম্যানের জব পাইছি। সেলসম্যানের জব পাওয়ার পরে আমার সাথে তখন অন্যান্য মানুষের সাথে যোগাযোগ, পরিচয়, এভাবে হইতে হইতে
আমি চিন্তা করলাম যে না, এভাবে আমি ২ বছর জব করছি। তো ২ বছর জব করার পরে আমি চিন্তা করলাম যে না, আমি তো এই জব করার জন্য এই দেশে আসি নাই, বা আমি অভ্যস্ত না এই ধরনের জব করা। সারাদিন দাঁড়ায় থাকতে হয়, কাস্টমার পিছে পিছে দৌড়াতে হয়, আপনার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়। ইটস এ টাফ জব। তো শেষ পর্যন্ত আমি এখানে শিপিং লাইনের ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে ১০ বছর হয়। আমার ব্যবসা ভালোই চলতেছে আল্লাহর রহমতে। আর আপনার আরেকটা প্রশ্ন হলো বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারা কেমন আছে। বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমি অনেককে দেখছি, প্রথম প্রথম যারা আসছে তারা একদম অড জব করতেছিল। তো অড জব করার পরে তারা আস্তে আস্তে উবার চালানো ড্রাইভিং শিখলো। ড্রাইভিং শিখে উবার চালানো শুরু করলো। তো এইখানে বাংলাদেশিদের জন্য উবার চালানোই হলো একমাত্র সহজ পদ্ধতি, ভালো টাকা, ভালো উপার্জনের জন্য। একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এন্ড অফ দ্য মান্থে তারা আপনার রোজগার করে, তারা আর্ন করে। তো সেই জন্য আপনি এখানে যখন নিউ ইয়র্ক সিটিতে আসবেন, তখন দেখবেন যে প্রায় 40% উবার ড্রাইভার হলো বাংলাদেশি। আমার মনে হয় মোর দেন 40% হইতে পারে। বাট যখনই উবার কল দিছি, তখনই দেখছি যে না, বাংলাদেশি। তো এটা ভালো এই সেন্সে যে ধরেন $৫-৬ হাজার এন্ড অফ দ্য মান্থে সব খরচ টরচ দেয়া। তো ইটস এ বিগ মানি। $6,000, এটা এটা কিন্তু মুখের কথা না। তো সেই হিসেবে ম্যাক্সিমাম বাংলাদেশিরা আপনার উবার উবারের দিকে ঝুঁকে পড়ে এবং উবার চালায় আর কি। আচ্ছা, এমনিতে আপনার ওখানে যে টেকনিক্যাল জব গুলো আছে ওই জব সেক্টর গুলোতে আসলে কি অবস্থা? জব সেক্টর হলো যেমন আইটি জব বলেন, তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের টেকনিক্যাল জবগুলোতে এখান থেকে যারা লেখাপড়া করছে তাদেরকে জি, প্রায়োরিটি দেওয়া হয়। আর এগুলা অনেক ট্রেনিং নিতে হয়। আইটি জবে অনেকে ঢুকতেছে, ধরেন ৬ মাসের কোর্স আছে, ১ বছরের কোর্স আছে। ওইসব জি, ইয়েতে তাও ইয়াং ছেলেপেলে যারা ধরেন ২৫ বছর, ৩০ বছর, এই ধরনের ছেলেদের জন্য ইটস এ গুড প্রসপেক্ট। তারা যদি মা বাবার সাথে আসে, এখানে ১-২ বছর লেখাপড়া করে তারা একটু ইংলিশও ফ্লুয়েন্ট হইলো। বিশেষ করে ইংলিশ হ্যাঁ, মিডিয়াম থেকে যারা লেখাপড়া করে আসে তাদের জন্য কোনো প্রবলেম হয় না, বিকজ তারা তো ইংলিশে খুব ফ্লুয়েন্ট থাকে এবং তারা সব কিছুই অনলাইনে গিয়ে আপনার ট্রেনিং নিতে পারে, বা ট্রেনিং ক্লাস হয়। এখানে ফিজিক্যাল ট্রেনিংও হয়। ফিজিক্যাল ট্রেনিং বলতে ক্লাসরুমে গিয়ে ট্রেনিং হয় অথবা অনলাইনে ট্রেনিং হয়। এগুলোর পরে সার্টিফিকেট দেওয়া হয়। কিছু কিছু আইটি ট্রেনিং কোম্পানি আছে যারা আপনার জব সিকিউরিটি দিয়েই ট্রেনিংটা শুরু করে, যে তুমি এই আচ্ছা, এক তার হচ্ছে বছর ট্রেনিং কর। আইটি সেক্টরে আপনার বিভিন্ন ধরনের বাংলাদেশিরা তো ইদানিং দেখা যাচ্ছে খুবই ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক হ্যাঁ, এগিয়ে আছে। তো রাইট। ওরা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করে বিভিন্ন ধরনের স্কিল যাদের মধ্যে আছে ওরা ওখানে গিয়ে আপনার মোটামুটি একটা জব পাওয়ার ভালো চান্স অবস্থানে থাকে। আছেন, ভালো। আর ভালো। আইটিতে আপনার স্যালারি তো অনেক ভালো। ধরেন $৮০,০০০ এক বছরে বা $১,০০,০০০, এগুলো হলো মিনিমাম স্যালারি আইটি জবে। তো আরো যদি কোয়ালিটি ফুল আইটি, আইটি তো শুধু আইটি বলতে আইটি না, আইটিতে অনেকগুলো সেক্টর আছে। এইসব সেক্টরে আপনার যত হাই ইয়ে হবে, স্পেসিফিকলি ধরেন খুবই ভালো ইয়ে হইলে $১,২০,০০০, $১,৩০,০০০ বছরে আপনার তার স্যালারি হবে। তো $১,৫০,০০০ বছরে স্যালারি আছে আমাদের অনেক বাংলাদেশি আইটি যারা কাজ করে, আইটিতে যারা কাজ করে। আইটি প্রফেশনালদের হ্যাঁ, হ্যাঁ, আইটি কথা ধন্যবাদ প্রফেশনাল, ভাইয়া। দে আর গেটিং আর্নিং হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি এভরি এভরি মান্থ। আর এখানে তো স্যালারি গুলো মান্থলি হয় না। এখানে স্যালারি হলো ইয়ারলি আপনার প্যাকেজ অফার উইকলি করে। অথবা ফোর্টনাইটলি। আপনার আচ্ছা, আচ্ছা, উইকে আচ্ছা। দিবে। হ্যাঁ, হ্যাঁ, উইকে দিবে, নাহলে 14 দিন দিবে। এটা আপনার সাথে কোম্পানির এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করবে, কোম্পানির সিস্টেমের উপর ডিপেন্ড করবে। আমার কোম্পানিতে যেমন আমরা উইকলি স্যালারি দিই। আবার অনেক কোম্পানিতে 14 ডেজ মানে মাসে 2 বার স্যালারি দিবে। তো
তো এইভাবে এখানকার স্যালারি সিস্টেমগুলো আর কি। হচ্ছে ভাইয়া, তাহলে আজকে অনেকগুলো নতুন জিনিস আশা করি আমাদের দর্শকরা আপনাদের কাছ থেকে জানতে পারছে। কোন জব সেক্টর গুলো আসলে আমেরিকাতে খুবই জনপ্রিয় এবং কোন সেক্টর গুলো হচ্ছে আসলেই ভালো ইনকাম জেনারেট করা যায় ওরকম সেক্টর সেক্টর সম্পর্কে আমরা জানছি। আচ্ছা ভাইয়া, 2 নম্বর প্রশ্নটা আমরা জানতে চাচ্ছি হচ্ছে আপনার কাছ থেকে, বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে এসে লাইফস্টাইলের সবচেয়ে বড় পার্থক্য কোনটা অনুভব করছেন আপনি? বড় পার্থক্য হলো নিজের কাজ নিজে করতে হয়। এটা হুম হলো হুম সবচেয়ে বড় পার্থক্য। কোনো কিছু এখানে চাকর, আপনার আমার বাসায় মনে করেন 4 জন মেড ছিল, 4 জন কাজের মানুষ ছিল। এখানে এসে হুম। নোবডি। এখানে আমার ওয়াইফ রান্না করে, ঘর মুছে পরিষ্কার করে, তারপরে ধরেন আমারও নিজের কাজ নিজে করতে হয়, নিজের ড্রাইভিং নিজে করতে হয়, ড্রাইভার নাই গাড়ি দিয়ে। সকালবেলা মনে করেন আমার ওয়াইফকে কাজে নামা দিয়ে আসলাম, তো উনি ড্রাইভিং জানে না, কাজে নামা দিয়ে আসলাম, আইসে আপনার আমি অফিসে গেলাম, অফিস করে আবার বিকালবেলা সন্ধ্যার সময় যখন ওনার ছুটি হবে আমাকে পিক আপ করতে হয়। তো অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। তো এই দিক দিয়ে চিন্তা করতে গেলে ধরেন যারা একটু আপনার লাক্সারি লাইফ লিড করে, মনে করেন যারা মনে করে যে না আমরা তো অত কষ্ট করতে পারবো না, তাদের জন্য আমেরিকান না। কিন্তু এখানে আপনি কোটিপতি, ব্যবসা করেন, মাসে আপনি $50,000 ইনকাম করেন, প্রফিট করেন, বা $1,00,000 প্রফিট করেন, আপনারও নিজে ড্রাইভ করতে হবে, আপনারও নিজে ঘর ঝাড়ু দিতে হবে, আপনাকে রান্না করতে হবে, সবকিছু আপনাকেই করতে হবে। এটা হলো বড় চেঞ্জ আর কি। আচ্ছা, মানে হচ্ছে ওখানে আপনার টাকা দিয়ে কাউকে একদম বাংলাদেশে যেভাবে মেইড রাখা হয় ওভাবে রাখার আসলে তেমন কোনো স্কোপ থাকে না, রাইট? স্কোপ খুবই কম। মনে করেন আপনি অনেক টাকার মালিক, আপনি করলেন হুম। কি একজন তাও ঘন্টা হিসেবে, মনে করেন নর্মাল $18 পার পার আওয়ার আপনার স্যালারি, সে জায়গায় আপনি $18 দিয়ে একজনকে 8 ঘন্টার জন্য নিলেন, সে প্রত্যেক দিন আইসা আপনার বাসায় পরিষ্কার করলো, এই করলো সে করলো, এগুলো করে দিবে, ওরকম লোকও পাওয়া যায়। বাট বাট আপনাকে খরচ। টাকা টাকা খরচ করতে হবে। হুম। পাওয়া যায় না যে খরচটা অনেক বেশি। সবকিছু পাওয়া যায় এখানে। খরচটা অনেক বেশি আর কি। অনেক বেশি। হুম। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস জানার ছিল যে বাংলাদেশি পরিবারগুলো হচ্ছে ওখানে সাধারণত কি ধরনের পেশায় জড়িত, মানে হচ্ছে আরো ডিটেলসে যদি বাঙালিদের পেশা সম্পর্কে আপনি আমাদেরকে বলতেন, আর কিভাবে হচ্ছে প্রতিষ্ঠিত হয়, মানে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে, এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি যদি আপনি আমাদেরকে বলতেন। সেটা হচ্ছে যে প্রথম তো বলছি যে ইজি ওয়ে অফ আর্নিং ইজ উবার চালানো, ট্যাক্সি চালানো, খুবই ইজি, এটাতে ইনকামও ভালো। সেকেন্ডলি হচ্ছে যে চাকরি করা। থার্ডলি হচ্ছে এখানে অনেকে ব্যবসা করে, অনেক বাঙালির ব্যবসা করে। সেটা হলো 2 ধরনের ব্যবসা এখানে: গার্মেন্টস ইম্পোর্ট করা বাংলাদেশ থেকে, এবং ড্রাই ফুড, তারপরে ফ্রোজেন ফুড, এগুলো অনেক। আমি যেহেতু শিপিং লাইনের ব্যবসা করি, আমার সাথে অলমোস্ট সবার সাথেই পরিচয় আর কি। নাহলে তো আমি ব্যবসা পাবো না, কারণ এদের সাথে যে যারা একটা সম্পর্ক যারা না ব্যবসা থাকলে। করে তাদের সবার সাথে আপনার মোটামুটি একটা ভালোই হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা। তারপরে আবার ওদের ছাড়া অনেক কি আপনি? বাংলাদেশি আছে ইনিশিয়াল স্টেজ। সে মনে করেন এখানে আসছে, জব করতেছে, সে চিন্তা করতেছে যে সে কিছু গার্মেন্টস এনে এখানে আস্তে 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 ব্যবসাটা দাঁড় করাবে। এই ধরনের অনেক মানুষকে আমি হেল্প করছি, অনেক মানুষকে। এটা যদিও বা একটা মানে সময় লাগে ওই লোককে বুঝাইতে, ডকুমেন্ট ইয়ে করতে, উনি বারবার আসবে, আপনার সময় নষ্ট করবে, বাট স্টিল আমি চিন্তা করি 2টা জিনিস: একটা হলো আমার বাংলাদেশি ভাই যদি সে ব্যবসা করে উন্নতি করে, আমার বাংলাদেশেরই লাভ, ওনারও লাভ। 2 নম্বর হলো আমি যদি এই ব্যবসায়ীটাকে স্টাবলিশ করতে পারি, আমারও তো লাভ। অবশ্যই আমাকে একদম। ছেড়ে তো সে যদিও কয়েকজন চলে গেছে, বাট আমার সাথে সে ব্যবসা কন্টিনিউ করবে এবং আমার প্রফিট হবে তাকে দিয়ে। সো আমার যদি তার পিছনে 1 মাস 2 মাস কষ্ট করতেও হয়, আমি কোনো মাইন্ড করি না এটা। এবং যে কোনো নতুন লোক আসলেই অনেকে এভরিডে ফোন করবে যে ভাই আপনার সাথে একটু দেখা করতে চাই,
তো আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা এই লাইনে, তো আমি একটু নতুনভাবে ব্যবসা শুরু করব। এটা অনেকে আবার ইয়ের ড্রাই ফ্রুট ইম্পোর্ট করবে। তো ড্রাই ফ্রুট ইম্পোর্ট করতে তো এখানে অনেক কিছু লাগে আর কি, অনেক কাগজপত্র, ধরনের ডকুমেন্টেশন অনেকগুলো। ডকুমেন্ট, অনেক কিছু লাগে। তো এগুলো তাকে প্রোভাইড করে দেওয়া তাকে, কারণ সে তো এগুলো করতে পারবে না, এগুলো খুব ডিফিকাল্ট, এগুলো করতে পারবে না। না পারলে এই লোক তো ইম্পোর্টই করতে পারবে না, আইনে ফাইসে যাবে, তার যা পুঁজি ছিল তা লস হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে সে। তো সো এইভাবে বাঙালিরা করতেছে। তারপরে স্টুডেন্ট হিসেবে যারা আসতেছে তারাও পার্ট টাইম জব করে করে ইয়ে করতে। বাট এখন তো সিচুয়েশন খুব খারাপ। আমাদের নতুন প্রেসিডেন্টের আমলে তো মানে ট্রাম্প সাহেবের আমলে সিচুয়েশন ভালো না। এইখান থেকে ডিপোর্ট করতেছে, ইয়ে করতেছে, যদিও বা ওরকম বাংলাদেশি লোকজন এখনো সিরিয়াসলি কিছুতে পড়ে নাই। বাট একটা আশঙ্কা আছে, কিন্তু একটা আশঙ্কা আছে। যেভাবে বিল পাস করছে এবার সংসদে, ওই বিলে জি। খুবই কঠিন অবস্থা হবে আমার মনে হয় নেক্সট টাইম। কঠিন অবস্থা এই বলছে যে, যারা ইলিগালি আপনার আছে ওদের নাকি? না ইলিগেল তো অবশ্যই অবশ্যই কঠিন, বাট লিগেলের মধ্যেও হুম। যারা সিটিজেন তাদেরকেও আইন মানে বিভিন্ন ধরনের আপনার ফাঁক ফোকর দিয়ে তাদেরকে বাইর করে দেওয়ার জন্য তারা সে আইন করে ফেলছে বিভিন্ন ধরনের। এগুলা শোনার পরে আর মাথা ঠিক থাকে না। 4 নম্বর যে প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্কে বাংলাদেশী সাংস্কৃতিক খাদ্যাভ্যাস বা উৎসব কিভাবে পালন করা হয়? একদম গর্জিয়াসলি পালন করা হয়। এভরি আপনার এখানে পয়লা বৈশাখ বলেন, স্বাধীনতা দিবস বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, এগুলা আহ, রাজনৈতিক দলরাও করে, সামাজিক সাংস্কৃতিক অনেকগুলো সংগঠন আছে তারা করে, এলাকা ভিত্তিক করে। যেমন আমি যে এলাকায় থাকি এখানে যারা আমার বন্ধু বান্ধব আছে তারা মিলেও করে। তো এখানে প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বা এখানে আবার অনেক বাংলাদেশি ভালো ভালো শিল্পী এখানে আছে, নিউ ইয়র্কে আছে, যার জন্য এটা আরো বেশি এখানে ইয়ে ধরেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক একটা অ্যাসোসিয়েশন আছে, ওগুলোতে আবার ইলেকশন হয়। ওই ইলেকশনের মাধ্যমে একটা কমিটি হয়, কমিটি হওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে দুই পার্ট হয়ে যাচ্ছে, ওই ইলেকশনে মানি না এই না সেই না করে দুই পার্ট। তো হয়ে যাওয়ার পরে ওই দুই পার্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কমিটি মানে জেলা কমিটিরই প্রতি বছর সামার আসলে পিকনিক হয়। তো এই পিকনিকে হ্যাঁ। ওই ডিস্ট্রিক্টের সবাইকে দাওয়াত করে, গেস্ট হিসাবে বিজনেসম্যানদেরও দাওয়াত করে। তারপরে ওখানে আহ, বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়। এটা একটা ভালো জিনিস, গেট টুগেদার। আপনার প্রতি রবিবারে শনিবারে আপনার এখানে পিকনিক আছেই। তো এখানে তো অনেকগুলো বড় বড় আপনার পার্ক আছে। পার্ক বলতে এগুলো বিরাট বিরাট পার্ক, ওখানে ফেসিলিটি আছে যে আপনি রান্না করতে পারবেন, আপনি ইয়ে করতে পারবেন, বারবিকিউ করতে পারবেন, সব কিছুই করার ফেসিলিটি, বসার ফেসিলিটি আছে ওখানে, মাইক বাজানোর ফেসিলিটি আছে, অনুষ্ঠান করার ফেসিলিটি আছে। তো সো এই ফেসিলিটিগুলো আবার কিছুটা পে করতে হয়, পে করে এগুলো পারমিশন নিয়ে এগুলো করতে হয়। তো মানে এগুলো হচ্ছে ভেন্যু গুলো বুকিং টাইপের দিয়ে। হ্যাঁ, কুকিং বলতে ওরকম ওরকম না। আপনার যেমন ধরেন যারা আয়োজন করে তারা কিন্তু রেস্টুরেন্ট থেকে রান্না করাই নিয়ে যায়। বাট যারা বারবিকিউ করতে চায় বারবিকিউ করতে পারে, ওই ধরনের কুকিং আর কি। আচ্ছা, যেমন আচ্ছা। ধরেন ওই যে 200 মানুষের আপনার বিরিয়ানি বা এইগুলো রান্না এইভাবে রান্না করার সুযোগ নেই। মানে বাইরে আপনার রান্না করার বাংলাদেশে যেভাবে হয় রান্না বান্না ওভাবে করার সুযোগ নেই। না, ওভাবে করতে হয়। এভাবে কমিউনিটি সেন্টার আছে এখানে, ওই কমিউনিটি আচ্ছা। সেন্টারে আপনার রান্না করতে পারবেন। আবার তাও ওই কমিউনিটি সেন্টারগুলো রেস্টুরেন্টের সাথে সংযুক্ত। মনে করেন এখানে জ্যাকসন হাইট যে বলে একটা জায়গা আছে, সেখানে অনেক বাঙালি। তো আমাদের এখানে হিল সাইড এভিনিউ, আমরা যেখানে থাকি হিল সাইড বলে এটাকে, এখানে অনেক বাঙালি। এটা যে আমেরিকা আমরা বুঝতে পারি না। মানুষ লুঙ্গি পরে পরে পান খেয়ে খেয়ে রাস্তায় পানের পিক ফেলতেছে,
তারপরে চা একটা নিয়ে তিনজনে আড্ডা মাইরে মেরে খাচ্ছে, রেস্টুরেন্টের ভিতরে খাচ্ছে, সামনে দাঁড়িয়ে খাচ্ছে। তো এগুলো আমাদের একটা সংস্কৃতির মতো হয়ে গেছে যে বাঙালিরা আপনার যেখানে যাবে সেখানে তাদের এই ঐতিহ্য তারা ইয়ে করে আর কি। থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো আপনি যখন সংস্কৃতির কথাই তুলছেন, প্রতি ঈদে এখানে আপনার চাঁদ রাত ইয়ে হয়, পালন হয় উৎসব। চাঁদ রাত উৎসব হলো আচ্ছা, মনে করেন ওই রাত্রে যেদিন রোজা শেষ হবে ওই রাত্রে এখানে বিরাট ফুটপাতের উপর দোকানের সামনে আর কি, দোকানের সামনে তো বিরাট বিরাট ফুটপাত, ওখানে টেবিল ফেলায় আপনাকে ইয়ে দিবে, মেহেদি দেয়। এক হাতের জন্য $10 নিবে, দুই হাতে $15 নিবে, ওইভাবে ছোট ছোট বাচ্চা মেয়েরা মানে স্কুল কলেজের মেয়েরা বা তার মা বা বোনেরা মিলে টেবিল ফেলে ফেলে এগুলো করে। প্লাস ওই আবার এখানে বিভিন্ন শিল্পীদের আইনা বিরাট রাস্তা দখল করে আপনার গানের আয়োজন হয়। এটা মানে একদম ভোর 3টা পর্যন্ত 4টা পর্যন্ত চলে। ওই গান, অনেক লোক আসে গান শুনতে। তারপরে এই যে মেহেদি দেখতে, মানে ওই সময় হয় কি এই রাস্তার সামনে এমন জ্যাম, ট্রাফিক জ্যাম, রাস্তা বন্ধ করে দিতে হয়। আর এখানে তো অনেক রাস্তা একদম আপনি একটা ইয়ে মিস করলেন আবার সাথে যে আর একটা ডাইনে যেতে পারবেন। তো আহ, এই যে আপনার এটারে কি বললাম, চাঁদ রাত উদযাপন করা, আমি বাংলাদেশে দেখিনি এইভাবে চাঁদ রাত উদযাপন করতে। তো সাংস্কৃতিক দিক ওখানে দিয়ে ওখানে এখানকার এক লোকজন, প্রকার একটা সংস্কৃতি হইয়া হইয়া হ্যাঁ আসছে এটা আর কি। একটা সংস্কৃতি তো। আপনার হ্যাঁ, অবশ্যই। চাঁদ রাত মুসলমানদের জন্য ধরেন রোজা রাখার পরে অনেক মানুষ একসাথে হচ্ছে, চা কফি খাচ্ছে, আপনার ফুচকা খাচ্ছে, আপনার অনেক কিছু, অনেক অনেক অনেক, মানে সবাই কাজ কাম ফেলে রেখে চাঁদ রাতের জন্য চলে আসে ওই জায়গায়। তো এটাও একটা সাংস্কৃতিক ইয়ে, তো বাংলাদেশের একটা সংস্কৃতি এখানে। এবং নট অনলি দ্যাট, এখানে যারা আশেপাশে থাকে বা হাইটে যাচ্ছে যে জিজ্ঞেস করে ফরেনার, আমেরিকান, তারা জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে, তারা তো এগুলো তো বুঝতো না, তখন তাদেরকে বুঝায় বলে আর কি যে এই হচ্ছে। এটা তো আমাদের এই একটা জিনিস, বিদেশিদেরকেও তো মোটামুটি আমাদের কালচার সম্পর্কে একটু জানান দেওয়া যায়, জানানো হচ্ছে, এবং তারাও বুঝতে পারে হোয়াট ইজ আওয়ার কালচার। পরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশী তরুণ প্রজন্মের মধ্যে কি আপনি নিজের শিকড় অথবা সংস্কৃতির প্রতি টান দেখতে পারেন? অর্থাৎ ওখানে যারা ইয়াং জেনারেশন আছে তারা বাংলাদেশের প্রতি কতটুক মায়া বা কতটুক টান তাদের মধ্যে আছে, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? মায়া এবং টান নির্ভর করে কিন্তু ফ্যামিলির উপর। আমার ফ্যামিলির, আমার মেয়ে ছেলে, তাদেরকে যদি আমি বাংলাদেশ সম্পর্কে বলি, তাদের সাথে যদি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকে, কথাবার্তা হয়, এবং তাদেরকে যদি আমি এখানে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এইসব জায়গায় নিয়ে যাই, তখনই মায়া এবং টান হবে, আদারওয়াইজ হবে না। এগুলো হলো একটা মিক্স অবস্থা। এখানে মিক্স অবস্থা বলতে, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তখন কারো কারো ফ্যামিলির সবাই যাচ্ছে। মনে করেন একটা পিকনিকের কথাই বলি, পিকনিকে 100টা ফ্যামিলি গেছে, 100টা ফ্যামিলির মধ্যে ধরেন 50টা ফ্যামিলির বাচ্চা টাচ্চা নিয়ে গেছে, আবার কোনো ফ্যামিলির হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ গেছে, কোনো ফ্যামিলির একজন গেছে। সো ইট ডিপেন্ডস। অনেক সময় হয় কি, এখন তো যে অবস্থা হয়ে গেছে, বাচ্চারা ওই যে মোবাইল ছাড়া, মোবাইলে অনলাইন বা ইয়ে ছাড়া বাইর হতে চায় না, এটা এখানে আরো বেশি। তো সো ওই ধরনের পোলাপানদেরকে মানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া কঠিন। মা বাবারা যদি বলে যে চলো অমুক জায়গায় যাই, তারা যাবে না। তারা আবার আরো একটা জিনিস, এটা তো বাংলাদেশও যে এই ওখানে গিয়ে যদি সে বোর ফিল করে, মনে করেন তার সমবয়সী কেউ না থাকে, তাহলে সে যাবে না। আমার মেয়েরা যখন যায় তখন জিজ্ঞেস করে আব্বু ওখানে কে কে যাবে, কেন যাবে, সরি কে কে যাবে। তখন যদি বলে যে হ্যাঁ অমুক যাবে, অমুকের মেয়েও যাবে, তখন বা অমুকের ছেলে যাবে, তখন সে যাবে, আদারওয়াইজ যাবে না। এটা একটা বিষয় যে বাংলাদেশে তো এগুলা এরকম না, কারণ এক জায়গায় বিয়ে হইলেই ওই সমবয়সী অনেক লোক। জি। কারণ হচ্ছে বাংলাদেশে তো অ্যাভেলেবেল সবাই বন্ধু বান্ধব আশেপাশে অনেকেই থাকে, কিন্তু হচ্ছে আপনার হুম। ওখানে খুবই কম
সমবয়সী থাকার কারণে ওরা মানে এভাবে জিজ্ঞাসা কম করে সমবয়সী রেস্ট্রিক্টিভলি যাচ্ছে প্লাস কিনা। সবাই তো ব্যস্ত থাকে এখানে, বুঝছেন না? মনে করেন হুম, উইকডেতে কাউকে পাবেন না আপনি, উইকডেতে কাউকে আচ্ছা। পাবেন না, সেই হিসেবেও এটা একটু কম আর কি। মানে উইকডেতে কি সবাই ব্যস্ত থাকে কাজে বেশিরভাগ? কাজে থাকে, যারা লেখাপড়া করে তারা আপনার স্কুল কলেজে চলে যায়। তো উইকডেতে নর্মালি প্রত্যেকটা বাসায় তালা মেরে যেতে হয়, উইকডেতে মানুষজন বাসায় থাকে না নর্মালি। আর যাদের কাজ থাকে না তারা হয়তো বাসায় হুম, থাকে আর কি। সেই হিসেবে উইকডেতে আপনার লোকজন পাওয়া মুশকিল। আবার অফিস আওয়ারের পরে 6টা 7টার পরে দেখা যায় যে না, গ্রোসারি শপে, দোকানপাটে, সব জায়গায় মানুষজন আসতেছে বাজার করার জন্য, চা খাওয়ার জন্য, রেস্টুরেন্টে অনেক লোক হয় তখন। তো এই আর কি। জানি আমরা সেটা হচ্ছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক তো আসলে অনেক বড় একটা শহর, রাইট? এবং আমরা যদি হিসাব করি তাহলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটা। তো এই জি, শহরে হচ্ছে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো কি কি ওখানে টিকে থাকা বা ওখানে সার্ভাইভ করার জন্য? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনার ভাষা, একটা বড় চ্যালেঞ্জ। তারপরে 2 নম্বর হলো আপনার এই যে ইমিগ্রেশন সংক্রান্ত যেসব জটিলতা, ওগুলো একটা চ্যালেঞ্জ। তারপরে হলো এখানে আরেকটা চ্যালেঞ্জ হলো যে আপনি ইনকাম করতেছেন কিন্তু ইনকামটা আপনি জমাইতে পারতেছেন না, বিকজ আপনার ঘর ভাড়া নিউ ইয়র্ক সিটিতে অনেক বেশি। ধরেন একটা 1 বেডরুম বাসার ভাড়া $2,000, $2,200। তো মানে বাইশশো ওয়ান ডলার বেডরুমের জন্য অ্যারাউন্ড 2.5 লাখ টাকা। $125, $125 করে এখন ডলার আমরা যে পাঠাই এখান থেকে, সব মিলে $125 পাই আমরা। তো এখন মনে করেন $2,000, $2,000ই ধরেন মিনিমাম, $2,000 বাসা ভাড়া। তারপরে আপনার এই খাওয়ার খরচ মাসে $500, $600। তারপরে ধরেন ফোনের খরচ, বাসায় 5টা ফোন থাকলে 5টা ফোনের জন্য $30 করে, $150। তারপরে ইন্টারনেট খরচ, ইলেকট্রিসিটি খরচ, এগুলো মিলিয়ে আরো $500। তাইলে কি হলো, 6 5 11, $2,000, $3,200 মতো একদম নেট খরচ। আর আপনার যদি অন্য কিছু থাকে সেগুলোর খরচ তো আলাদাই। তো একটা মানুষ যদি মাসে $4,000 কামায়, ওই $4,000 কিন্তু খরচ হয়ে যায়। এই জন্য এখানে একজনের ইনকাম দিয়ে ফ্যামিলি চালানো নিউ ইয়র্ক সিটিতে ইজ ভেরি ডিফিকাল্ট, দ্যাট ইজ অলসো এ চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনাকে হয়তো আপনি কাজ করতেছেন, আপনার ওয়াইফও কাজ করতে হচ্ছে, দুজন কাজ করলে তখন আপনি ফ্যামিলিটা সুন্দর মতো চালাতে পারবেন। আর বাচ্চাদের লেখাপড়ার খরচের মধ্যে ধরেন পর্যন্ত তো ফ্রি, আপ টু কি ইন্টারমিডিয়েট পর্যন্ত। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার জন্য কোনো টাকা লাগে না। ইভেন গাড়িতে করে নিয়ে যায়, ওখানে লাঞ্চ দেয়, ব্রেকফাস্ট দেয় স্কুলে। সো বই টই ফ্রি, এভরিথিং ইজ ফ্রি। বাট আফটার ইন্টারমিডিয়েট যখন আপনার মেয়ে বা ছেলে বড় হবে, তখন কিন্তু আপনাকে হিউজ অ্যামাউন্ট অফ মানি গুনতে হবে। আপনার প্রতি সেমিস্টারে $1,500। এটা হলো আমাদের জন্য, যারা আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার বা পাসপোর্ট হোল্ডার তাদের জন্য। যারা ফরেন থেকে আসে, মানে ফরেন স্টুডেন্ট, তাদের জন্য তো আরো বেশি। মনে করেন একটা সেমিস্টারে $10,000। তো সো ইটস এ এক্সপেন্সিভ নিউ ইয়র্ক সিটিটা, ইন কম্পারিজন উইথ আদার আর কি স্টেট। আদার স্টেটের থেকে নিউ ইয়র্কের অনেক বেশি, খরচ অনেক বেশি, এটাও একটা চ্যালেঞ্জ। আর উম, আর আর হইলো যে বিজনেস করতে গেলেও চ্যালেঞ্জ আছে, ব্যবসা করতে গেলেও চ্যালেঞ্জ আছে। তো সব কিছু মিলে চ্যালেঞ্জ আপনাকে, প্রবলেম ফেস করেই কিন্তু এখানে টিকে থাকতে হবে, আদারওয়াইজ এখানে টিকে থাকা সম্ভব না। আচ্ছা, একটা জিনিস আপনি বললেন হচ্ছে একজনের ইনকাম দিয়ে আসলে সার্ভাইভ করাটা একটু টাফ। তো সেক্ষেত্রে হচ্ছে সাধারণত দেখা যায় হচ্ছে ঘরের মহিলারাও মোটামুটি কাজ করে। তো ওদের জি, জন্য কি ধরনের কাজের স্কোপ বা ওরা কি ধরনের কাজ বেশি করে, এটা নিয়ে একটু। মহিলাদের জন্য কাজ হলো বেসিক্যালি এখানে হোম কেয়ার সার্ভিস চালু হচ্ছে। হোম কেয়ার হলো বয়স্ক মহিলা
এবং বয়স্ক পুরুষ এদেরকে সরকার থেকে আপনার ইয়ে দেয়, মানে নার্সের মতো আর কি, তারা ওষুধ খাওয়াবে, তারা টেক কেয়ার করবে, এদের আবার স্যালারি ভালো। তো ওই ধরনের আপনার জব অ্যাভেলেবল ছিল। এখন তো ট্রাম্প সরকার আসার পরে ওটা অন্য ধরনের মানে কাট সিট করে অনেক অনেক ইয়ে করে ফেলছে, বাট স্টিল ওইটাও একটা ভালো স্কোপ জবের জন্য। তারপরে বিভিন্ন স্টোরে জব করে মহিলারা। তারপরে মহিলারা আপনার যদি শিক্ষিত হয় তখন কোনো অফিসে চাকরি করতে পারে। স্মার্ট এবং শিক্ষিত দোনোটাই হইতে হবে। তারপরে ধরেন রেস্টুরেন্টে জব করে মহিলারা। তো জবের অভাব নাই, কিন্তু জব আছে, মহিলাদের জন্য জব বেশি, আপনার পুরুষদের থেকে মহিলাদের জন্য জব বেশি। তো সো সেই দিক দিয়ে অপরচুনিটি বেশি ওদের। অপরচুনিটি বেশি। যারা কাজ, যে মহিলারা কাজ করতে চায় তাদের জন্য আছে। আবার অনেকে ধরেন হাজব্যান্ড মনে করে যে আমার ওয়াইফকে আমি কেন বাইরে পাঠাবো, ওই যে কনজারভেটিভ যে চিন্তাটা বাংলাদেশের মানুষের আছে, এই ধরনের মানুষও হ্যাঁ, কিছু আছে। বাট যখন সে বিপদে পড়ে যায়, যখন সে টাকা ইনকামের জন্য কোনো কিছু করতে টাকার জন্য সে তার ফ্যামিলি চালাতে পারে না, তখন তো বাধ্য হয়ে চাকরি করতেই হবে। রাইট। ওয়ে থাকে না আর কোনো। কোনো রাস্তা থাকে না তখন। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস বলো হচ্ছে ওখানে ব্যবসায়ীদের অথবা হচ্ছে যারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান করতে যায় ওদের কিভাবে আসলে সফল হওয়ার পসিবিলিটি আছে, বা ওরা কিভাবে কোন ওয়েতে গেলে হচ্ছে খুব তাড়াতাড়ি সেটেল হতে পারে, এই জিনিসটা একটু। ব্যবসায়ীদের জন্য শুনেন, ব্যবসা হলো সব জায়গায় আপনার নিজের উপর। নিজের উপর বলতে আমি কতটুকু আমার কাস্টমারকে, প্রথম হইলো আমার ব্যবসাটা বুঝতে হবে, হোয়াট বিজনেস আই এম ডুইং। আমি যদি গার্মেন্টস ব্যবসা করি তখন আমার চ্যালেঞ্জ অনেক। তার মানে প্রথম হইলো আমাকে গার্মেন্টস বাংলাদেশে বা ফ্যাক্টরিগুলোতে অর্ডার দিতে হবে। অর্ডার দিতে হলে আমাকে বুঝতে হবে এই একটা শার্টে কতটুকু কাপড় লাগে, কয়টা বাটন লাগে, কি লাগে না লাগে, এগুলো বুঝতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, কাপড়, এগুলা যারা এক্সপার্ট তারা এগুলোতে ইয়ে করতে পারে, মানে ভালো করে। এক নম্বর। দুই নম্বর হলো আপনার কাস্টমার যারা আছে তাদের থেকে আপনি কম্পিটিটিভ প্রাইসে ব্যবসা নিতে না পারলে তখন তো হবে না। এই নিউ ইয়র্ক সিটিতে ম্যানহাটন যে জায়গাটা আছে এটা হলো বিজনেস সেন্টার। এখানে হাজার 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 না লাখের উপরে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা এই গার্মেন্টসের ব্যবসা করে। তারা করে কি, মনে করেন বাঙালি এখানে যে লোক আছে বা বাংলাদেশি গার্মেন্টস যারা, তারা এদের থেকে অর্ডার নেয়। অর্ডার নিয়ে বাংলাদেশের গার্মেন্টসে তারা অর্ডারটা ইয়ে দেয়, আইনা আবার মালগুলা বুঝাই দেয় এই বায়ারকে। তো এই বায়ার যদি আপনার স্যাটিসফাইড থাকে আপনাকে রেগুলার অর্ডার দিবে। এটা একটা ব্যবসার প্রাইমারি ইয়ে, মানে ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া। আপনাকে প্রথমে তার কাছে ঢুকতে হবে, ঢুকে তাকে ভালো জিনিস সাপ্লাই দিতে হবে, কম প্রাইসে দিতে হবে, সার্ভিস ভালো হইতে হবে। তারপরে হলো যে আস্তে আস্তে আপনি এক কাস্টমারের থেকে দুই কাস্টমার। আর যেহেতু অনেকগুলো অফিস, একটা বিল্ডিং এ গেলে আপনি 5,000-এর কম অফিস নেই ওখানে। ওখানে একটা 30 তলা বিল্ডিং আছে। এই 30 তলাতে যদি আপনি ঢুকেন, এক এক ফ্লোরে 10 থেকে 15টা অফিস, 20টা অফিস। তো আপনি একদিন 2 দিন মানে ওখানে যায় যে যদি আপনি মার্কেটিং করেন, সবাই নতুন কাস্টমার ইয়ে করে না, বাট ওভাবে মার্কেটিং হয়, ফোনে মার্কেটিং হয়, ইমেইলে মার্কেটিং হয়। মার্কেটিংটা হলো মেন জিনিস আর কি। তো এটা হলো ইয়ের জন্য, গার্মেন্টসের ব্যাপারে। 2 নম্বর হলো অনেকে আবার ড্রাই ফ্রুট ইম্পোর্ট করে বাংলাদেশি। হ্যাঁ, এই যে প্রাণের ইয়ে, প্রাণের যদিও এখানে নিজস্ব ইয়ে আছে, এখানে নিজস্ব অফিস আছে, নিজেরা নিজস্ব ইম্পোর্ট করে। বিজনেস আছে হ্যাঁ। প্রাণের। তারপরে ধরেন স্কয়ারের মাল আসে, মানে বাংলাদেশে থেকে যেভাবে ড্রাই ফ্রুটগুলো আসে এগুলো কল্পনার বাইরে। আপনারাও মনে হয় এত এত ভ্যারাইটিস মাল আপনারাও পান না এখানে আমরা যেগুলো পাই। তারপরে মাছ বলেন, সব ধরনের মাছ। তাই ইয়ের থেকে, বার্মার থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, সব জায়গার থেকে মাছ আসে। আচ্ছা,
আচ্ছা, তো এগুলার কাগজপত্র বা ওরকম এগুলার ঝামেলা কেমন ওখানে? না, ঝামেলা বলতে ডকুমেন্ট। আপনি এফডিএ একটা অর্গানাইজেশন আছে, এফডিএ রেজিস্ট্রেশন নিতে হ্যাঁ, হয় হ্যাঁ। এবং এফডিএ এর আপনার আইন কানুন মাইনে আপনি আনলে কোনো সমস্যা নেই। আমরা রেগুলার আনতেছি না, আমাদের তো বাংলাদেশ থেকে পরশু এক কন্টেনার লোড হয়েছে। তো ভিয়েতনাম থেকে লোড হচ্ছে, আমাদের বার্মা থেকে লোড হচ্ছে, মায়ানমার থেকে। সো ঝামেলা, শুনেন, ঝামেলা আছে আবার ঝামেলা নাইও। আপনি যদি ব্যবসা বুঝেন ঝামেলা নাই, আপনি যদি রং মাল নিয়ে আসেন ছাড়বে না আপনাকে, তখন একদম খারাপ অবস্থা করে দিবে, অবস্থা খুব খারাপ করে দিবে। তো মানে যা করতে হবে সলিড করতে হবে আপনার। হ্যাঁ, আইন কোনো কানুন মাইনেই করতে ভেজাল হবে, কিছু এখানে করা দুই যাবে না। নম্বরের দুই নম্বরের কোনো কোনো জায়গা সুযোগ নাই। নাই। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ওখানে কি ধরনের পারস্পরিক সহযোগিতা বা ঐক্য, বা নতুন কেউ গেলে তাকে কিভাবে আপনারা হেল্প করেন, এই জিনিসগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। এটা একটা ভালো প্রশ্ন। কারণ হইলো, আমি আহ, অনেক বাঙালি দেখছি যে আমি তো চলে আসছি এখানে, তো আরেকজন বাংলাদেশি আসলে তো বাংলাদেশি বেশি হয়ে যাবে, এখানে আমার কম্পিটিশন বেড়ে যাবে। তো সেই জন্য অনেক বাংলাদেশি চায় না নতুন বাংলাদেশি আসুক। কিন্তু আমাদের কাছে আমরা যখন খবর পাই নতুন বাংলাদেশি আসছে, তখন তাদেরকে ইভেন বাসা ভাড়া করে দেওয়া, এটা কিন্তু বাসা পাওয়া, এটা একটা ভাগ্যের ব্যাপার। মানে এখানে বাসা পাওয়াটা, আপনি কোনো টুলেট সাইনবোর্ড লাগাবেন না, বাসা খালি হবে। কেউ মুখ থেকে বাইর করলে এটার সাথে সাথে বুক হয়ে যায় বাসা। এটা তাও কি, আগে যদি $2000 থাকতো, এখন $2200 দিয়ে বুক হয়ে যাবে এটা। তো বাসা খোঁজ করে দেওয়া, তারপরে ধরেন তারে হেল্প করা, টাকা পয়সা দিয়ে হেল্প করা, জবের দিক দিয়ে হেল্প করা, যে অমুক জায়গায় যাও, সে তো কিছু চিনে না, তুমি অমুক জায়গায় যেয়ে হ্যাঁ, অমুকের সাথে ইয়ে করো, দেখা করো, অমুকের সাথে দেখা করো, ওইভাবে আমরাও হেল্প করি, করে না যে ওরকম না, বাট ইয়ে না আর কি। ধরেন কিছু কিছু মানুষ চায় না হেল্প করতে, হেল্প করেও না অনেকে। আবার আহ, আমাদের আরেকটা অভ্যাস আছে, আমরা তো ওই, উপদেশ দিতে অভ্যস্ত, লাগলেও দেই না লাগলেও দিই। তো এই উপদেশ দিয়ে দেখা গেল যে ওই নতুন লোকটার ক্ষতি করে দিছে এই লোক। এই লোকের অতটুক জ্ঞান নাই যে সে কিভাবে কি করবে, তার কি চাহিদা, তার কি, ওটা সে না জানে, এমন একটা উপদেশ দিল ওই লোকটার ক্ষতি করে দিল। সো এখানে মিক্স অবস্থা আর কি বাঙালিদেরকে। আর আরেকটা জিনিস হলো যে এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে, এরাও হেল্প করে। নাম্বার টু হলো এখানে নিউ ইয়র্ক সিটির, এগুলো অবশ্য জানে না কেউ, উহান পর্যন্ত যাওয়াও তো একটা ডিফিকাল্ট। নিউ ইয়র্ক সিটির হেল্প ডেস্ক আছে, নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন। এই যে মেয়র ইলেকশন হবে আমাদের এখানে কিছুদিনের হ্যাঁ। মধ্যে, তো এই একজন মুসলমান আহ, মেহরান জোহরান চাদ্রান, মামদানি না? মামদানি ওনার নাম মামদানি মামদানি। মামদানি সে ইয়ে হয়েছে, প্রাইমারিতে জিতছে। তো হ্যাঁ। প্রাইমারি হলো ডেমোক্রেট প্রাইমারিতে জিতছে, এখন সে কম্পিট করবে, ফাইনালি নভেম্বরে ইলেকশন হবে, ওই ইলেকশনে। তো এখন ওই ধরনের আপনার ইয়েতে ওই ধরেন মেয়রের অফিস থেকে অনেক ধরনের হেল্প করে, অনেক ধরনের হেল্প করে মেয়রের অফিস থেকে। আর এখানকার আমেরিকান লোকজন কিন্তু খুবই হেল্পফুল, অনেক হেল্পফুল। আপনি যে কোনো কিছু যে যদি জিজ্ঞেস করেন, আপনাকে ভালো উপদেশ দিবে, খারাপ উপদেশ দিবে না, কিন্তু আপনাকে ওই অফিস পর্যন্ত যেতে হবে। বা আর আমাদের কমিউনিটির লোকজনের একটু ভয় বেশি, লেখাপড়া কম জানে, তো মনে করেন সে ইংলিশ বলতে পারবে না ওখানে হ্যাঁ। গেলে। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা পিছিয়ে পড়ার আরো একটা মেইন কারণ। নাম্বার টু হলো যারা কমিউনিটির লিডার আছে, তারা এগুলোর জন্য বিভিন্ন সময় ওয়ার্কশপ করে, বিভিন্ন সেমিনার করে, বিভিন্ন ধরনের ইয়ে করে, এগুলো মানুষের মধ্যে একটা আম, জানায় দেওয়া উচিত যে তুমি অমুক জায়গায় গেলে এটা হবে, অমুক জায়গায় গেলে এটা হবে। তা আস্তে আস্তে ওই যে মূলধারার রাজনীতিতে আমাদের লোকজনের একটু একটু পার্টিসিপেশন বাড়তেছে। তো পার্টিসিপেশন বাড়লে হবে কি, ওই লোকের কাছে আমরা যাইতে কমফোর্ট ফিল করব। এখন একজন সে রাইট। আফ্রিকান মানুষ, আমাদের এখানকার কাউন্সিলম্যান, মানে কাউন্সিলর বলে আর কি, বাংলাদেশের কাউন্সিলর, এখানে কাউন্সিলম্যান বলে।
তো কাউন্সিলম্যান, এই কাউন্সিলম্যানের কাছে আমি তো ইংলিশ জানি না, ভয়েও যাব না, আমি চিনিও না তাকে, তার বাসা কোথায় অনেকে চিনে না, কারণ এগুলো ওই যারা জব করে তারা তো সকালে বাইরে রাত্রে আসে, তো তারা এগুলো মাথাও কমায় না, অনেকে অনেকে মাথা কামায়, অনেক সে জানেই না কাউন্সিলম্যান কে, অমুক কে, ইভেন ধরেন এই নিউ ইয়র্ক সিটির মেয়র কে সেটাও জানে না অনেকে। তো সো এগুলো আছে। আমাদের অনেক অজ্ঞতা আছে, অনেক আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু এখানে আমেরিকাতে আমরা যেরকম বাঙালিরা পিছিয়ে আছি, এরকম অন্য কোনো কমিউনিটি পিছিয়ে নেই। আর এটাতে বাংলাদেশ এম্বাসিরও একটা ভূমিকা থাকা উচিত ছিল। বাংলাদেশ এম্বাসি তো ওই ওভাবে ওখানে যায়া আপনার যে ডে টু ডে জব আছে তাদের পাসপোর্ট রিনিউ করা, তারপরে আপনার এই উম, বিভিন্ন ধরনের যেগুলো কাজ, এগুলোর বাইরে কিন্তু আর কোনো কাজ তাদের, তারা করে না, কমিউনিটিতে হেল্প করা ওই ধরনের কোনো কাজ তারা করে না। এটা আজকে এত বছরে আমি যা অনুভব করলাম আর কি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা ভাইয়া। যারা হচ্ছে নিউ ইয়র্কে নতুন আসতে চাচ্ছে বা যারা হচ্ছে নতুন সামনে যাচ্ছে তাদের সম্পর্কে একটা ছোট পরামর্শ খুব শর্টকাটে আপনি আমাদেরকে জানাবেন। পরামর্শ হলো, এখন তো এই সরকার আমলে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে সব কিছু, তারপরও আশাটা দুই রকমের আশা। একটা হলো যে সে আপনার লিগেল ওয়েতে ওখান থেকে গ্রিন কার্ডের যত ব্যবস্থা মানে ওটা করে যদি আসে, যেমন ধরেন তার মা বাবা আছে এখানে, সে ছেলে হিসেবে সে ইয়ে পাইছে, ভিসা পাইছে, তার আশা কোনো সমস্যা নেই। কিন্তু যেসব লোক এসে এখানে পলিটিক্যাল অ্যাসাইলাম করবে বা বিজনেসের ইয়ে করে ইয়ের জন্য, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য ইটস নট এ গুড টাইম, একদম ভালো অবস্থা না, দিবেই না আপনাকে। তো সুতরাং আর আরেকটা জিনিস হলো যে এত কষ্ট এখানে, সেই কষ্টটা সহ্য করে আইন কানুনের মধ্যে এবং আপনার কাগজপত্র ঠিক রেখে যদি আপনি আসতে চান, কষ্ট সহ্য করে কাগজপত্র ঠিক রেখে সব কিছু ঠিক রেখে, তাহলে ইউ আর ওয়েলকাম, আপনি ভালো করতে পারবেন। আর বিশেষ করে ইয়াংদের জন্য এই আমেরিকাটা হলো ইয়াংদের জন্য, মনে করেন 30 বছর পর্যন্ত, 35 বছর না, আপ টু 30 ইয়ার্স হলে যে কোনো জব পাবে, যে কোনো কিছু পাবে। সুতরাং কোনো সমস্যা নেই, লিগ্যাল ওয়েতে আসতে হবে, মোট মোট কথা। আচ্ছা, তাহলে হচ্ছে লিগ্যাল ওয়েতে যারা হচ্ছে এখনো ইয়াং তারা হচ্ছে গিয়ে আশা করা যায় যে মোটামুটি একটা ভালো অবস্থানে তারা যেতে পারবে, রাইট? জি। আচ্ছা ভাইয়া, আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আমরা শুনছি। নিউ ইয়র্ক এবং আমেরিকাতে আসলে বাংলাদেশিদের সম্পর্কে অনেক কিছু আপনি আমাদেরকে জানাইছেন। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাজী মুবাশশির ভাইয়া। আসসালামু আলাইকুম। এবং আমাদের ওয়ালাইকুম। দর্শকদেরকে অনেক অনেক এবং আমাদের দর্শকদেরকেও দর্শকদেরকে শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করতেছি। আসসালামু আলাইকুম। অবশ্যই, অবশ্যই ভাইয়া। আপনাকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং যে সকল দর্শক আমাদের সাথে এতক্ষণ দেখছেন, আমাদের সম্পূর্ণ পডকাস্টটা দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং ভাইয়ার কথাবার্তা শুনে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টকশো শেয়ার করবেন এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।